আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। থ্যাঙ্কস। ওয়েলকাম। আগের মতোই আছো, টাইমের অনেক আগেই চলে আসছো। সকালে তুমি যখন ফোন করে বললে দেখা করতে চাও, তখন থেকে কেমন যেন একটা ঘোর কাজ করছিল। আর এখানে আসার পর ভাবছিলাম যে অনেক দিন পর কারোর জন্য অপেক্ষা করছি। অনেক দিন, প্রায় 4 বছর। অনেকটা সময়। তোমার শরীর এখন কেমন? আছি ভালো। ভালো বলতে ব্লাডে কোলেস্ট্রল হাই, সুগার লেভেলটাও হাই। অনু, তোমাকে আমার অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই তোমাকে আমার বলার আছে। অনু, বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। আমি যে চেষ্টা করিনি বিষয়টা তা না, খুব চেষ্টা করেছি আমি তোমাকে ভুলতে, কিন্তু যতবার ভুলতে চেয়েছি তার থেকে বেশি মনে করেছি আমি তোমাকে। কিন্তু একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে এড়িয়ে যেতে পারিনি। আবার ফিরে আসো না অনু, এই প্রেমের শহরে আমরা কৃষ্ণচূড়ার রঙে আবার লাল হব। আয়ান, এই কথাগুলো আমাদের ডিভোর্সের আগে ভাবলে ভালো। এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। আর একটা সম্পর্ক যখন একেবারেই চুকে যায়, তখন সেটা নতুন করে শুরু করার কিছু থাকে না। আর নতুন করে শুরু করতে হলেও যেই সাহস বা শক্তির দরকার হয়, সেটা আমার নেই। আমাকে শেষবারের মতো মাফ করা যায় না অনু? আমার মাফ করা বা মাফ চাওয়ার বাইরে চলে গেছে। যখন আমরা ডিভোর্স পেপারে সাইন করেছি। বিশ্বাস করো, আমি তোমাকে তোমার আয়ান হয়ে দেখাবো। লাস্ট একটা সুযোগ দাও প্লিজ। আসলে কি জানো, মানুষের শরীর যখন মরে যায়, তখন সেই শোক কিছুদিন বয়ে বেড়ানো যায়। কিন্তু মানুষের মন যখন মরে যায়, তখন তার সারা জীবনের জন্য মরে যায়। আর দেখো, তোমার কিন্তু আমার জন্য একদমই চেঞ্জ হওয়া উচিত না। তুমি এমন কিছু করো যেটা নিজের জন্য ভালো হয়। এই যে দেখো, তোমার কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই। নিজেকে প্রশ্ন করেছো কেন? কারণ তোমার এই বদ রাগের জন্য, বদ মেজাজের জন্য। অনার্সে থাকাকালীন তোমার যে প্রেমিকা ছিল, তোমাদের সেই সম্পর্কটাও টিকেনি। কেন? তোমার দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতার জন্য। আচ্ছা, আমাকে তুমি শুধু আর একটা বার সুযোগ দাও। আমি ধরে নিলাম যে তোমার তরফ থেকে সবকিছু শেষ, আমরা বন্ধু হয়ে থাকি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি এটলিস্ট চেষ্টা করি এই মরা গাছটাতে ফুল ফোটাবার। আয়ান, তুমি সম্পর্কের ব্যাপারে এখনো সেই বোকাই রয়ে গেল। আমি যদি তোমাকে বন্ধু না মনে করতাম, তাহলে কি আজকে আমি এখানে আসতাম না। আর দেখো, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে আমার হাত ধরে বসে আছো। এখন কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ নেই যে তুমি সারাক্ষণ আমার হাত ধরে বসে থাকবে। আজকে সত্যি দেরি হয়ে গেছে, আমি আজকে উঠি। হ্যাঁ, আমি তোমাকে ড্রপ করে দেই। আমি আমার বন্ধুদের এত কষ্ট দেই না। থ্যাঙ্কস।
again for the flowers. স্যার আপনার জন্য বাসা থেকে খাবার পাঠাই। আমার জন্য বাসা থেকে খাবার? জি। বাসা থেকে খাবার কে পাঠালো? আচ্ছা আমি দেখছি, তুমি যাও। বাসায়? হ্যাঁ, এতে শরীরটা ভালো লাগছে না, তাই সিক লিভ নিয়েছি অফিস থেকে 3 দিনের জন্য। হাফ বেলা যেতে না যেতে আমার এত বোর লাগছে, ভাবলাম যে কি করব। পরে ভাবলাম যে রান্না করে ফেলি। ফ্রিজে লতিও ছিল, আর তোমার তো লতি চিংড়ি খুব পছন্দ, তাই ভাবলাম তোমাকে রান্না করে পাঠাই। আমার ছোট ছোট পছন্দগুলো তুমি এত যত্ন সহকারে মনে রেখেছো, আমার তো খুশিতে ধন্য হয়ে যাওয়া উচিত। মানুষ যখন কাউকে ভালোবাসে, কেয়ার করে, তখন তার বড় ছোট ভালো লাগা খারাপ লাগা সবকিছু ধারণ করে। তার মানে তুমি এখন আমাকে ভালোবাসো? মানুষ যদি মরেও যায়, তাও তো তার ভালোবাসা মানুষ তাকে ভালোবাসে। বিচ্ছেদ এমন একটা বাজে জিনিস, যা একটা সম্পর্কে থাকা দুইজনকে জীবিত থাকা অবস্থায় মেরে ফেলে। মাঝে মাঝে না আমার তোমার জন্য খুব কান্না পাই অনু। পুরুষ মানুষ তো, পুরুষ মানুষদের নাকি কান্না করতে হয় না, তাই লুকিয়ে লুকিয়ে কান্না করি, আর তোমাকে পাবার আশায় থাকি। কয়েকদিন এমন হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ডিভোর্সের পর আমারও এরকম হতো, আমার সারাদিন কান্না পেত, সারাদিন কাঁদতাম, আমি কিচ্ছু খেতে পারতাম না, আমার গলা থেকে একটু খাবার নামতো না। তারপর কি এই জবটা নিলাম, সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো, মাকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসলাম, এই তো এখন খুব ভালো আছি। কি দিব্যি ভালো যাচ্ছে সেটা তো দেখছি আমি। অসুস্থ হয়ে 3 দিনের ছুটি নিয়েছো। আমার শরীরের সমস্যাগুলো এখন আর আমাকে খুব বেশি কষ্ট দেয় না। মনের মধ্যে প্রতিনিয়ত যেই রক্তক্ষরণের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তার কাছে অন্য কোনো কষ্ট আর কষ্ট না। ঠিক আছে আয়ান, তুমি লাঞ্চ করে নাও, আমি রাখছি, শরীরটা ভালো লাগছে না তো, একটু রেস্ট করবো। থ্যাঙ্কস এগেইন। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ওঠো। তোমাকে কষ্ট করতে হবে না, তুমি চলে যাও, আমি কিছু একটা ধরে চলে যেতে পারবো। তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আর এই মুহূর্তে তুমি কোনো পাবলিক ট্রান্সপোর্টও পাবে না। লাস্ট মোড়টাতে অনেক ট্রাফিক। তুমি যদি আমাকে ড্রপ করতে যাও, তাহলে তোমাকে অনেকটা ঘুরে যেতে হবে, আমি তোমাকে কষ্টটা দিতে চাচ্ছি না। আর তুমি এখন না আসলে বরং কষ্টটা আমি বেশি পাবো।
ওঠো প্লিজ, আসো, ওঠো। তোমার ব্যবসা কি খারাপ যাচ্ছে নাকি? কই না তো, ভালোই তো যাচ্ছে। ইনফ্যাক্ট ভেরি রিসেন্ট বেশ কিছু নতুন ক্লায়েন্টের অর্ডার পেয়েছি, সবকিছু ঠিকঠাক। হঠাৎ এমন মনে হলো কেন? না, এমনিতেই সারাদিন কাজকর্ম বাদ দিয়ে আমার পিছনে ঘুরঘুর করো তো, তাই ভাবলাম তোমার মনে হয় ব্যবসা খারাপ যাচ্ছে। তুমি তো সবসময় এমন আয়নকে খুঁজে পেয়েছো যে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমার পেছনে ঘুরঘুর করবে। মানুষের চাওয়া পাওয়ার তো কোনো মাপকাঠি নেই, সময়ের সাথে সাথে মানুষের চাওয়া পাওয়া বদলায়। তা এখন আমার কাছে তোমার চাওয়া পাওয়ার হিসেবটা কি? আয়ান, তোমার সাথে হিসেব নিকেশের কাগজগুলো আমি খামবন্দি করে অনির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আয়ান, বলো। না, কি বলবো আর, এমনিতেই ফোন দিলাম। তোমার তোমার কণ্ঠটা একটু শুনতে ইচ্ছে হলো। তোমাকে বিরক্ত করলাম না তো? না না, বিরক্ত করনি, ভালোই হয়েছে ফোন দিয়েছো। আসলে আমার একা একা ভয় লাগছিল। ভয় লাগছিল কেন? আম্মু কোথায়? মা গ্রামে গেছে জরুরি কাজে। এই জবটা নেওয়ার পর মাকে গ্রাম থেকে ঢাকায় আনতে পারলেও বাবাকে আনতে পারিনি। সে তো তার খামার রেখে এখানে আসতে পারবে না। আম্মু ফিরবে কবে? সন্ধ্যা তো কথা হলো, বললো যে কাল পরশু ফিরবে। তাহলে তো একা একা বাসায় ভয় লাগাটাই স্বাভাবিক। তুমি কোনো তোমার ফ্রেন্ডের বাসায় আজকে রাতটা থাকতে? আয়ান, তুমি মনে হয় ভুলে গেছো, তোমাকে বিয়ে করার পর আমি আমার বন্ধু বান্ধব সব বাদ দিয়ে দিয়েছি। আমার পুরো জগৎটাই ছিল তুমি। তো এখন কি করবে? কি আর করব, এখন ডিনার বানাচ্ছি, এটা খেয়ে তারপর ঘুমিয়ে যাবো, তারপর কালকে সকালবেলা অফিসে যাব। আমি কি তাহলে ফোন রেখে দিব? জি জনাব, ফোনটা রেখে দেন। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যালো, হ্যাঁ বলো। আরে আর বলো না, বুঝছো, তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ মানে গাড়িটা নষ্ট হবে ভালো কথা, একেবারে তোমার বাসার সামনেই নষ্ট হলো ছাতার মাথা।
মানে কি যে একটা বাজে সিচুয়েশন। আর হেসো না, এত রাতে কোনো মিষ্টি টিষ্টি পাওয়া যাবে না। এখন যা বুঝতেছি সারা রাত আমাকে এখানে থাকতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন নিশ্চিন্তে গিয়ে রুমে গিয়ে ঘুমাও, আমাকে সারা রাত এখানেই কাটাতে হবে। গাড়ি লক করে চলে গেলেই তো হয়, এত ঢং করার কি দরকার? আরে তোমার মাথা খারাপ নাকি? হ্যাঁ, তোমার কি চোরদের উপর একটু কনফিডেন্স নাই? আমি যদি সারা রাত গাড়িটা এখানে রেখে যাই, সকালে এসে দেখবো আমার লুকিং গ্লাস আর মনে করো গাড়ির যতগুলো পার্টস আছে বাইরে সবই গায়েব হয়ে যাবে। তো কি তুমি সারা রাত এখানে বসে মশাদের সাথে গান গাইবে? সেইটা হবে না আমার। তুমি তো জানো আমার মতো এত কনফিডেন্সের সঙ্গে জঘন্য গান কেউ গাইতে পারে না পৃথিবীতে। আমি যদি গান গাই মশারা বিরক্ত হয়ে পালাবে। গান গাওয়া হবে না, হয়তো তাদের সঙ্গে গল্প টল্প করা হতে পারে। ঠিক আছে, গল্প করো। বাই বাই। ধোয়া ওঠা দু কাপ চায়ে তোমার কাছে এসে ধীর পায়ে আমার ক্লান্তি যায় থেমে মনে রঙিনায় সুখ নামে তোমার কথায় ঘুম হারায় অজানা এক দেশে এমনি করে বাসবে কি ভালো তুমি রোজ এসে তোমার কথায় ঘুম হারায় অজানা এক দেশে এমনি করে বাসবে এই যে কি ভালো তুমি চা। বাহ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস তার কিছু নেই, ঘুম আসছিল না তাই ভাবলাম তোমার সাথে এক কাপ চা খাই। বাট আমার এত রাতে চা খেতে কিন্তু ভালোই লাগছে, তাই থ্যাঙ্কস বললাম। আয়ন, তুমি কি জানো তুমি যে খুব ভালো মিথ্যে কথা বলতে পারো না? আমি তো কোনো মিথ্যে কথাই বলিনি। মানে ভালো মিথ্যা আর খারাপ মিথ্যা কি আছে? তোমার কিন্তু গাড়িটা আজকে নষ্ট হয়নি, তুমি আজকে এসেছো আমাকে পাহারা দিতে। এটাই হয় আমার সাথে, মানে খারাপ অ্যাক্টিং এর কারণে তোমার কাছে ধরা খেয়ে গেলাম। খারাপ অ্যাক্টিং এর কারণে না, তোমার ওভার অ্যাক্টিং এর কারণে। আচ্ছা ওকে, মানলাম। আচ্ছা ফাইন, তোমাকে বলি, তুমি যখন আমাকে ফোন করে বললে যে তুমি একা, তোমার ভয় করছে, তখন তো এখানে এসে তোমার আশেপাশে থাকাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? চা কেমন হয়েছে? ভালো। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো, একটা সংসার শুরু করো। তাই? ঠিক আছে চলো,
কাজে অফিসে যাই, বিয়েটা করে ফেলি। আমি আমার কথা বলিনি, আমি একটা ভালো মেয়ের কথা বলেছি। আমার কাছে তো তুমিই পৃথিবীর সবচেয়ে সেরা মেয়ে। তোমার ফ্লার্টিং করার স্কিলটা এখনো যায়নি না? তুমি এক কাজ করো, একটা কোচিং সেন্টার খুলো, সেখানে কিভাবে মেয়েদেরকে পটানো যায় সেই বিষয়ে একটা স্পেশাল কোর্স করিয়ে ফেলো। কেন, তুমি পড়ে গেছো নাকি? আমার ভিতরটা একদম মরে গেছে, সেখানে আর কোনো বৃষ্টি ছোঁয় না। সেই জন্যই বললাম একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো, নতুন করে সংসার শুরু করো। ঠিক আছে, চলো আমরা নতুন করে পরিচিত হই। আমি আয়ান চৌধুরী, আপনার চাটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাকে ধন্যবাদ। আমি মিস অনু, আপনার সাথে বন্ধুত্ব করতে পেরে আমার খুব ভালো লাগছে, কিন্তু এটা শুধু বন্ধুত্বই, এর বেশি কিছু কিন্তু ভাবা যাবে না। ভালো। ধোয়া ওঠা দু কাপ চায়ে তোমার কাছে এসে ধীর পায়ে আমার ক্লান্তি যায় থেমে, মনের রাঙিনায় সুখ নামে, তোমার কথায় ঘুম হারায় অজানা এক দেশে, এমনি করে বাসবে কি ভালো তুমি রোজ এসে। তোমার কথায় ঘুম হারায় অজানা এক দেশে, এমনি করে বাসবে কি ভালো তুমি রোজ এসে। এই যে এই কি ব্যাপার, রাতে কি কোথাও চুরি করতে গিয়েছিলে নাকি? কারণ আমি একটা মেয়ে মানুষ বসে আছি, আমার সামনে পড়ে পড়ে ঘুমোচ্ছ, এটা তো আমার জন্য খুবই অপমানজনক। আরে তুমি মেয়ে নাকি? হোয়াট? ও না, মানে তুমি তো মেয়ে, মানে তুমি তো আমার এত কাছের বন্ধু যে তুমি ছেলে না মেয়ে এইভাবে তো কখনো হিসাব করিনি। এভাবে বলে নিজের পায়ে নিজে কুড়াল কেন মারছো? এই পৃথিবীতে এখন পর্যন্ত একটি মেয়ে বাকি আছে, সেটা হচ্ছে আমি, যে এখনো পর্যন্ত তোমার প্রেমের সাগরে ডুব দিতে রাজি আছে। আমিও যদি চলে যাই না, আর কেউ পাবে না। আরে ধুরো, আমাকে টোন করা বাদ দাও তো। কাল সারা রাত অনুর বাসার ওখানে ছিলাম, একটু ঘুমাতে পারি নাই, তাই একটু ঝিমোচ্ছি। ওয়াও, সাউন্ডস গুড। তাহলে তো হয়েই গেল, তোমার তো বড় একটা পার্টি থ্রো করা উচিত। হ্যাঁ, অনুর বাসার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার জন্য আমাকে পার্টি থ্রো করা উচিত। দ্যাটস মিন ওখানে এখনো নো এন্ট্রি সাইনবোর্ড ঝুলছে। হ্যাঁ সেটাই। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে মশার কামড় খাওয়াটা তো জরুরি হলো কেন? অনুর সঙ্গে কথা হচ্ছিল, ও বলল যে ওর মা নাকি গ্রামের বাড়িতে গিয়েছে, ও ভয় পাচ্ছিল, তো ভাবলাম যে ওর আশেপাশে থেকে ওকে একটু সাহস দেই। তাহলে তো খুব ভালো কথা, বাসায় বসতে দিলেই তো পারতো, সেই সুযোগে যদি বরফটা গলে যেত। রাখি, আমাদের সম্পর্কটা এখনো যে জায়গায় আছে সেই জায়গাটা ফাঁকা বাসায় দুজনকে একসাথে অ্যালাউ করে না। এই যুগে এসব কে মানে? অনুমানে, আর এসব ওভারলুক করে গিয়েছিলাম বলেই তো আজকে আমার এই অবস্থা। তোমার সাথে কথা বলে না আমি কোনো মজা পাচ্ছি না, আমাকে আবার অফিসে গিয়ে ফ্যাশন পার্টিটা ছাড়তে হবে। আমি বরং আজ উঠি। হ্যাঁ চলো, আমিও আর অফিস ব্যাক করবো না, বাসায় যাবো, রেস্ট নেবো, চলো। কি অবস্থা করে রাখছে ঘরে? অনু, এই ওঠ।
উঠে পড়। মা প্লিজ আমাকে ডিস্টার্ব করুন, আমি ঘুমাবো। মাত্র কয়েকদিনের জন্য আমি বাড়িতে গিয়েছি, আর এর মধ্যে বাসাটার কি অবস্থা করে রাখছিস? হ্যাঁ, চারিদিকে শুধু ধুলা ধুলা ধুলা। একটা দিনের জন্য তো পরিষ্কার করেছিস বলে মনে হয় না আমার। মা প্লিজ একটু ঘুমাতে দাও মা, প্লিজ। ঘুমালে যা, নিজের রুমে গিয়ে ঘুমা। এখন কি আমি তোমার জন্য ঘুমাতেও পারবো না? তার মানে কি তুই আজকেও অফিসে যাবি না? অফিস কামাই করবি? এরকম করলে না একদিন চাকরিটাই চলে যাবে। মা সিক লিভ নিয়েছি, কোনো সমস্যা হবে না। আর এমনিতে গতকাল সারা রাত ঘুমাতে পারি নাই, এখন ঘুম থেকে উঠে যাওয়া তো কোনো সম্ভবই হতো না। সারা রাত জেগে জেগে কি করছিলি? চোর পাহারা দিচ্ছিলি? অনেকটা তেমনই। আমার তো নর্মালি বাসে থাকতে ভয় লাগে না, কিন্তু কাল রাতে না আমার খুব ভয় লাগছিল। এর মধ্যে আয়ান ফোন দিল, ওকে বললাম যে আমার ভয় লাগছে। সে কি করলো জানো? গেটের কাছে গাড়ি নিয়ে এসে হাজির। কাল সারা রাত রাস্তায় বসে আমরা গল্প করেছি। কি আশ্চর্য, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছিস, বাসার মধ্যে আনবি না? আচ্ছা, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? জামাই মানুষ কি মনে করবে বলতো? মা, ও আর এখন এই বাড়ির জামাই না। অনু, আমি তোর মা হয়ে বলছি, তোর একটা বিষয় না আমি ভীষণ ভয় পাই। মানে তুই উপরে উপরে যতটা নর্মাল দেখাস, ভেতরে ভেতরে না অনেক কিছু পুষে রাখিস। এটা কিন্তু একটা সম্পর্কের জন্য খুব খারাপ। আল্লাহ সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেন না, তোকে দিয়েছেন। আমার মনে হয় বিষয়টা তোর ভালোভাবে ভেবে দেখা উচিত। মা, আমি এটা অনেকবারই ভাবার চেষ্টা করেছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমি মাত্রই একটা ধ্বংসস্তূপে উঠে দাঁড়িয়েছি। এখন যদি আমি আবার আঘাত পাই, লড়াই করার সাহস বা শক্তি কোনোটাই থাকবে না। তুই না সবকিছুতে একটু বেশি বেশি ভাবিস। বেশি ভাবলে সবকিছু জটিল হয়ে যায়। তুই কি কোনো কিছু সহজভাবে ভাবতে পারিস না? মা, আমি শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে আমি আয়ানকে বিয়ে করেছিলাম। তাই এখন সামনে আমি যা করব আমার সবকিছু হিসেব নিকেশ করে করতে হবে। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। জীবন তোর, তোর জীবন, তোর সিদ্ধান্ত। সেটাই। এখন আমাকে কিছু বানিয়ে তো আমি খাবো, আমি চেঞ্জ করে বের হচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কি বাবা, ফুল কার জন্য কিনতেছেন? শুনলাম ভাই আপনাকে ছেড়ে চলে গেছে। সমস্যা নাই, ফুল দেওয়ার যদি কেউ না থাকে আপনি আমাকে দিতে পারেন। আমার আবার ফুল অনেক পছন্দ। আপু এরকম সাপের মতো ফোস করে ওঠেন কেন আপা কিছু বললে? মাঝে মধ্যে ভালোবাসা আদান প্রদান করে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া আপনিও একা, আমরাও একা, ভালোই লাগবে। কি ব্যাপার, আবার চলে যাচ্ছেন নাকি? দাঁড়াও। ভাই আসসালামু আলাইকুম। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে তাদেরকে বিরক্ত করা তোদের জন্মগত অধিকার মনে করিস না? না না ভাই, আসলে ভাবিকে বলছিলাম কি আমাকে রিক্সা ডেকে দেবো, একটু হেল্প করছিলাম আর কি। তুই যখন জানিস এটা ভাবি, তাহলে ডিস্টার্ব করতেছিস কেন? না না ভাই, আসলে আমরা শুধু ভাবিকে বলছিলাম যে ভাবি রিক্সাকে ডেকে দিব। রিক্সা ঠিক করে দিব। জাস্ট তোদের রিক্সা ঠিক করানো বাইর করতেছে। ফাজিলগুলোর জন্য রাস্তাঘাটে হাঁটাও যায় না। গাড়ি তো
হ্যালো, মা বলছি আয়ান। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবা আমি ভালো আছি, কিন্তু অনুর শরীরটা ভালো নেই, জ্বর বাঁধিয়ে বসেছে, ভীষণ জ্বর। আমি জলপট্টি দিচ্ছি বাবা, কিন্তু একা একা কি করব সেটা বুঝে উঠতে পারছি না। জ্বর তো হু হু করে বেড়েই চলেছে। আম্মু, আপনি একদমই চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমি আসছি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? ওষুধগুলো এনে ওনাকে দিবেন। আর তেমন ভয়ের কোনো কারণ নেই। আর বেশি স্ট্রেস থেকে মানুষের এরকম জ্বর হয়ে থাকে, আপনার ফ্যামিলি মেম্বার আপনারাই ভালো জানবেন। আর চিন্তার কোনো কারণ নেই, আমি 2টা ব্লাড টেস্ট দিয়ে দিছি, কালকে একটু করায় নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এত রাতে সাপোর্ট দেওয়ার জন্য। নো ইস্যু, এটা আমার কাজ। ঠিক আছে, আসি তাহলে। চলুন আপনাকে আমি এগিয়ে দিই। না না, আমি রাইড কল করেছি, আমি রাইডে চলে যাব। আর কি যে বলেন, এত রাতে তেমন একটা জ্যাম থাকবে না। আর তাছাড়া মেডিসিন আনার জন্য তো আমাকে বাইরে যেতেই হবে। প্লিজ আসুন। ঠিক আছে, চলেন। গুড মর্নিং আয়ান। আরে তুমি উঠে গেছো? হ্যাঁ, তুমি কি সারা রাত এখানেই ছিলে? কাল রাতে তোমার যে পরিমাণ জ্বর আসছে, আম্মু তো পুরো ঘাবড়ে গিয়েছিলেন। তারপর ডাক্তার আনলাম, প্লাস তোমাকে এই অবস্থায় রেখে আমার যেতে ইচ্ছে করলো না। ঠিক আছে বসে, আমি তোমার জন্য চা করে নিয়ে আরে আসছি। না, কোথায় যাচ্ছ? আমি চা খেয়ে নেবো, প্লিজ। তুমি একটু রেস্ট নাও। আর তোমার যদি জ্বর সেরেও যায়, ডাক্তার বলেছে অ্যাটলিস্ট তোমাকে 2-1 দিন রেস্ট নিতে হবে, প্লিজ। বিশ্বাস করো, আমি একদম ঠিক আছি। এখন আমার একদম ঝরঝরা লাগছে। তুমি কোথাও যাবে না, প্লিজ বসো। আমি একটা কথা বলি। বলো। সকালে এই মৃদু রোদে তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী মনে হচ্ছে। মনে হচ্ছে চোখ ভরে তোমাকে দেখি। সবসময় তার দেখার সুযোগ হয় না। তুমি এক কাজ করো, তুমি আমার একটা ছবি প্রিন্ট করে রেখে দাও, তারপর প্রতিদিন ওটা সকালে রোদের মধ্যে গিয়ে দেখবে। এভাবে তো তুমি আমাকে প্রতিদিন দেখতে পারবে। চাপাবাজ কোথাকার। ছবির মানুষটাকে আমাকে এভাবে চাপাবাজ বলতে পারবে? তার হৃদয় স্পন্দন কি আমি অনুভব করতে পারবো? তার হাসি কি আমাকে আটকাতে পারবে? পারবে না। তাই রক্তে মাংসে গড়া মানুষটাই আমার। বুঝতে পেরেছি, সারা রাত না ঘুমিয়ে তোমার মাথা এখন কাজ করছে না। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, তারপর কি আর অফিসে যাবে। কিছুক্ষণ দেখি। ফুচকাটা মজা না? ভালোই। আচ্ছা, তুই কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? আমরা তোকে কেউ ফোনে পাচ্ছি না। আজকে তোর অফিসে না এলে তো দেখাই হতো না আমার সাথে। আসলে ডিস্টার্ব না, আমি বেশ কিছু জিনিস নিয়ে অনেক দোটানার মধ্যে আছি। আয়ান, ওর সাথে আমার আবার যোগাযোগ হচ্ছে, আমাদের প্রায় কথা হয়। ও আবার ফেরত আসতে চাচ্ছে আমার জীবনে। তোর কাছে কি মনে হয় আরম ভাইকে দেখে সব ঠিকঠাক? একটু বেশি ঠিকঠাক। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ওর ঠিক তেমনটা হয়ে আসছে। কিন্তু কিন্তু কি? আমার এখন কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না। আমার নিজের মনকে বুঝতে পারছি না। তোদের বিচ্ছেদের মূল কারণটাই তো ছিল তোদের আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, তাই না? ও ব্যালেন্স করার খুব চেষ্টা করছে, এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। কিন্তু কি? ভয় হয়, আমার আর কোনো কিছুতে বিশ্বাস নেই। আর এটা কি ওর কোনো নতুন নাটক না তো? মানে কিছু সময়ের জন্য
এরকম করছে, পরে যদি আবার আগের মতো হয়ে যায়। শোন, ভালোবাসা হচ্ছে একটা অদ্ভুত নেশা। দেখ না, আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরও আমি চিন্তা করতেছি একটা প্রপার মানুষ যদি পাই, আবারও ভালোবাসার ছাদ থেকে লাফ দিয়ে ঠ্যাংটা ভেঙে ফেলবো। আমি কোনো কিছুর জন্য লাফ টাফ দিয়ে হাত পা ভাঙতে পারবো না। তোর হাত পা ভাঙতে হবে না, তুই তোর মনের ঘরের দেয়ালটা ভাঙ। তাহলে যদি আয়ন ভাই একটু তোর মনের ঘরে ঢোকার জায়গা পায়। প্রীতি, আমি নিজেও খুব চেষ্টা করছি ওকে আবার ঠাঁই দেওয়ার, কিন্তু অনেকগুলো বাধাই না আমাকে আটকে দিচ্ছে। আমি কেন যেন কোনো সাহস পাচ্ছি না। আমার হঠাৎ হঠাৎ মনে হয় আমার সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই সবকিছু থেকে একটা ব্রেক নে, বাসা, অফিস, আয়ন ভাই সবকিছু থেকে, তারপরে রিস্টার্ট কর। দেখবি তুই তোর ক্লিয়ার ভিশন পেয়ে যাবি। তো অনু কি তোমার ব্যাপারে সিরিয়াস হতে পারলো? আসলে আমরা দুজনেই একটু কনফিউজিং সিচুয়েশন আছি। অনু কনফিউজড আমাদের রিলেশন নিয়ে, আর আমি কনফিউজড অনুকে নিয়ে। কখন অনুকে খুবই আপন মনে হয়, আবার কখন মনে হয় খুবই অচেনা। আমার কি মনে হয় জানো, তোমরা দুজনেই বেশি ভাবতে গিয়ে বিষয়গুলোকে জটিল করে ফেলছো। রিলেশনটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবি নাই বলেই আজকে আমাকে এত ভুগতে হচ্ছে। আয়ান, জীবনের হিসাবগুলো অনেক বেশি জটিল, তাই না? এই যে দেখো, আমি তোমাকে এত পছন্দ করি, সবকিছু জেনেও তুমি আমাকে একটা বন্ধুত্বের লিমিটের মধ্যে আবদ্ধ করে রেখেছো। অথচ অনু তোমাকে আবারও ভালোবাসতে পারবে কিনা তুমি জানো না, তারপরেও তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছ। কি আজব এই খেলা, তাই না? আমার জীবনে আমি সবচাইতে বেশি একটা মানুষকে ভালোবাসতে পেরেছি, আর সেই মানুষটা হলো অনু। অনু যখন আমার সাথে ছিল তখনও ওকে আমি খুব ভালোবাসতাম, আর বিচ্ছেদের পর থেকে এখনো অনুকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি, আর তাকে হারানোর জন্য দায়ী আমি নিজেই। তাই আমি সবাইকে বলি, যাকে ভালোবাসো তাকে বারবার বলো ভালোবাসো। হয়তো এখন অনেকে বলবে যে এতবার ভালোবাসি বলার দরকার তো নেই, কিন্তু আমি বলি ভালোবাসার মানুষকেই ভালোবাসি বলবে না তো বলবে এটা কাকে? আচ্ছা, বুঝলাম। এখন আমাকে ভালোবেসে কি একটু অফিসে ড্রপ করে দাও? যে অনেক কাজ ফেলে এসেছি, তোমার জায়গায় অন্য কেউ হলে আমি কখন আসতাম। অনু ম্যাডাম, এখানে দাঁড়ায় কেন? আসেন, আপনার আগে দিই। না না মামুন ভাই, আপনার কষ্ট করতে হবে না, আমি লিখে নিয়ে চলে যেতে পারবো। আরে আপনি আমার কলিগ, আপনি এখানে দাঁড়ায় থাকবেন, আমি চলে যাব, এটা হয় নাকি? আসেন তো। মামুন ভাই, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। আসলে অফিস শেষে এই সময়টা আমার নিজের জন্য, আমি একা একাই যেতে পারবো, সমস্যা নেই। যেতে পারবেন সেটা তো বুঝতে পারছি। কিসে যেতেন? রিক্সায় যেতেন? রিক্সাওয়ালার বদলে হুন্ডাওয়ালা। চলেন তো, চলেন। না ভাই, আপনি এখানে যেতে পারবো। আরে চলেন না। ও যেহেতু বারবার আপনাকে নিষেধ করছে তাহলে ফোর্স করছেন কেন? আরে ভাই, এটা তো কলিগের সাথে একটা সাধারণ ভদ্রতা। এটা মোটো ভদ্রতা না, এটা অসভ্যতা। ঝামেলা কি আপনার? হ্যাঁ, আয়ান, আপনি কি অফিসে ওকে এভাবে ডিস্টার্ব করেন? আয়ান চুপ করো। মামুন ভাই সরি,
আসলে আমার খুব ভালো বন্ধু তো, তাই রিয়েক্ট করে ফেলছে। ওর পক্ষ থেকে আমি সরি বলেছি। শুনেন মামু সাহেব, আমি কোনো বন্ধু বন্ধু না, আমি ওর হাজবেন্ড। আর নেক্সট টাইম থেকে আমি যাতে আপনাকে ওর আশেপাশে না দেখি, প্লিজ। আয়ান, তুমি আমার হাজবেন্ড না, তুমি আমার অতীত। ভাইজান শুনছেন না, আপনি হচ্ছেন ওনার অতীত। আমার সাজেশন হচ্ছে আপনি এই অফিসের আশেপাশে ঘুরঘুর না করাটাই ভালো, শুধু শুধু ওনার চাকরিটাকে ঝামেলায় ফেলে। তোদের মতো লুচ্চাকে আমার হারে হারে চিনা আছে কিন্তু। শোন, ও আমার অতীত না, ও আমার ওয়াইফ। তোর যদি আমি ওর আশেপাশে দেখছি, তোর হাড্ডি গুটি এক করে সদা করে ফেলবো কিন্তু, খবরদার বলে দিলাম। আয়ান, আমার ভাই সরি। কি সমস্যা তোমার? হ্যাঁ, উনি তো আমার কলিগ, একটা পরিচয় আছে, তোমার তো সেটাও নাই। শুধুমাত্র পূর্ব পরিচিত তুমি আমার একজন। খবরদার আমার সামনে আসবে না। ফাইনালি যাচ্ছ তাহলে? আমার মনে হচ্ছে যত দেরি করব অনুকে পাওয়ার সুযোগটা আমার তত কমতে থাকবে। এক প্রকার দাবি নিয়ে আমি ওর কাছে যাব, ওকে আবার বিয়ের প্রস্তাব দেব। সবকিছু মিলে আমারও মনে হয় এটাই হওয়া উচিত। আর তুমি যদি বিষয়গুলো অনুর উপরে ছেড়ে দাও, অনু তোমার ব্যাপারে কখনোই কোনো সিদ্ধান্ত আসতে পারবে না। তোমাকে তোমার ভালোবাসার দাবি নিয়ে ওকে দখল করে নিতে হবে। আই এম সরি রাখি, আমার ডিভোর্সের পর তুমি আমার ওই মেন্টাল স্টেটে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছো, আমি সত্যিই কৃতজ্ঞ তোমার কাছে। কিন্তু সত্যি বলতে কি আমি না কখনোই অনুর কাছ থেকে বের হতে পারিনি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আয়ান, পৃথিবীতে সব ভালোবাসা পরিণতি পায় না আয়ান। তোমাকে তোমার নতুন জীবনের জন্য অগ্রিম কনগ্রাচুলেশনস। তাছাড়া আমার অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, ইউএসএতে একটা ভালো অফার আছে। আমি একটু কনফিউশনে ছিলাম যাবো কি যাবো না, এখন মনে হচ্ছে আমার যাওয়া উচিত। তোমার ফিউচার লাইফের জন্য অগ্রিম কংগ্রেচুলেশন। উঠি আমি তাহলে, আর তুমি ইউএসএ যাওয়ার আগে একদিন সারাদিন আড্ডা দিব। আসি, বাই। আয়ান, ভালো থেকো। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি বাবা, ভালো আছি। আম্মু, অনুকে একটু ডেকে দেওয়া যাবে? অনু তো চাকরি ছেড়ে দিয়ে এই শহর থেকে চলে গেছে বাবা।
যাওয়ার সময় অবশ্য তোমার জন্য একটা চিঠি রেখে গেছে, আর আমিও গোছগাছ করছি, আমি দেশের বাড়িতে চলে যাবো। অনু অনু কোথায় গেছে? এটা তো আমি তোমাকে বলতে পারবো না বাবা। খুব যাবার সময় আমাকে বারবার বলে গেছে আমি যেন তোমাকে কথাটা না বলি, আর ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। আসলে সম্পর্কটা তো এমনই, জোর করে হয় না। আমার কি মনে হয় জানো, তোমাদের দুজনের দূরে থাকাটাই ভালো। তুমি একটু ওয়েট করো, আমি চিঠিটা নিয়ে আসি। আয়ান, তুমি সত্যি একজন পারফেক্ট হাজবেন্ড ম্যাটেরিয়াল। আমি নিজেই পারলাম না সাহস করে তোমার হাতটা ধরতে। আমাকে ক্ষমা করে দিও, কিন্তু বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি নিজেকে তোমার জন্য তৈরি করার, কিন্তু কোনোভাবেই পারলাম না সাহস করে নতুন করে শুরু করতে। আমার ভয় আমাকে ভালোবাসার দ্বিতীয় অধ্যায় শুরু করতে দিল না। একই শহরে থাকলে তো বারবার দেখা হবে, দুজনেরই কষ্ট বাড়বে, তাই দূরে চলে গেলাম। প্লিজ আমাকে খুঁজতে এসে আমার কষ্ট আর বাড়াবে না, এটুকু তো আমি তোমার কাছে চাইতেই পারি, তাই না?